হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লায় 7 শিশুর মৃত্যু। সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা। সেশন জটমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানালেন শিক্ষামন্ত্রী। পরবর্তী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেয়ার উদ্যোগ। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। বহুমুখী সংকটে চামড়া শিল্প। ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সিলেটের 3 শিশু সহ ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও অন্তত 200 রোগী। সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছে হাম ও রুবেলার প্রাদুর্ভাব। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে এক শিশু কানাইঘাটের আর অন্যজন সুনামগঞ্জের জগন্নাথপুরের। এ নিয়ে সিলেটে হামে 31 শিশুর মৃত্যু হলো। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 92 জন। ময়মনসিংহ হামের পরিস্থিতি ভয়াবহ। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামে মোট 31 শিশুর মৃত্যু হলো। মৃত 2 শিশুর মধ্যে একজন জামালপুর এবং অন্যজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। এছাড়াও আইসোলেশনে নতুন ভর্তি হয়েছে আরও 23 শিশু। এছাড়াও কুমিল্লায় হাম উপসর্গে 5 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর, যা নিয়ে এখন পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হলো 33 শিশুর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 4768 জন। হামের পর্যাপ্ত টিকা আছে। জুন থেকে শুরু হবে ভিটামিন এ ক্যাম্পেইন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি 2% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় জুন মাস থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত আমলে হামের টিকা কেন দেয়া হয়নি তা নিয়ে তদন্ত করা হবে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হু ডিড দ্য রং। সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে। ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। মাই ডিয়ার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি চলতি অর্থ বছরের 11তম এবং বিএনপি সরকারের 3য় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। বুধবার সকালে সচিবালয়ে শুরু হয় এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 16টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়। জানুয়ারি 2026 থেকে জুন 2033 পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেয়া এই উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে 9টি নতুন, 6টি সংশোধিত এবং 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বর্তমান সরকারের মাথায় 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা বলেও জানান মন্ত্রী। সবাইকে সাথে নিয়ে সুন্দর সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। আমরা যারা ক্যাবিনেটে বসি, দেশের নীতি নির্ধারণের নিয়ে কথা বলি, হিসাব তুলতে গেলে আমাদের সকলের মাথার খারাপ হয়ে যায়। এত ঘাটতি, এত টাকা কোথায় পাওয়া যাবে? আসমান থেকে তো টাকা আসবে না। অতএব আগামী দিনের রাজনীতিতে সামাজিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আপনারা যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করেন, আপনারা হতে পারেন গুরুত্বপূর্ণ
সহযোগী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার প্যানেল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি সেশনে ডিসেম্বরের মধ্যেই নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে আর সেশন জট থাকবে না। মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ খাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশ আর বিদ্যুৎ খাতে পরনির্ভরশীল থাকবে না। পরে 600 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিকমতো এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরে থাকে, 12 বছর স্কুলিং 12 বছরে থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পাও, সেই জন্য আজকে আমরা বুঝবো। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। একইভাবে 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে অনলাইনে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 21 মে। আগের মতোই এবারও প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলের পশ্চিমাঞ্চলের ও বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে। বহুমুখী সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এই শিল্পের রপ্তানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম না পাওয়ার বিভিন্ন ট্যানারিতে পড়ে আছে 40% চামড়া। এই সংকট বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং আর ব্যাংক ঋণের কঠোর নিয়ম নীতি। অন্যদিকে কেমিক্যালের মূল্যবৃদ্ধি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্থবির চামড়া শিল্পের অগ্রগতি। এর প্রভাব কোরবানির ঈদের চামড়া সংগ্রহ এবং দামে পড়তে পারে এমন শঙ্কায় ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে 2017 সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু এত বছরেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি কার্যকর না হয় হোঁচট খাচ্ছে মানসম্মত চামড়ার প্রস্তুতি। এলডব্লিউজির সনদ না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বায়াররা। আমরা আগে ফ্রান্সে বেচতাম, লন্ডনে বেচতাম, ইটালিতে বেচতাম, জাপান বেচতাম, কোরিয়া বেচতাম, তাইওয়ান বেচতাম, হংকং বেচতাম, ইন্ডিয়া বেচতাম। এখন আসে চায়নাতে 3-4টা লোক আছে, এরা আমাদের দেশে 10 জনকে অর্ডার দেয়, একটা মাল নেয়। দাম হলো 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট। আমাদের খরচ হলো 80 সেন্ট। প্রস্তুত চামড়া ও ফুটওয়্যার শিল্পের রপ্তানিকারকরাও বলছেন, বৈশ্বিক অর্থনীতির প্রভাবে উদ্বেগজনক হারে কমছে রপ্তানি। সংকটকে আরও ভাবিয়ে তুলেছে ঘন ঘন লোডশেডিং এবং ব্যাংকের নানা নিয়ম কানুন। ইলেকট্রিসিটি সাপ্লাই সেখানে আমরা ঠিকমতো পাচ্ছি না। জেনারেটর দিয়ে যদি প্রোডাকশন করতে চাই, সেগুলো স্ট্যান্ড বাই জেনারেটর, সেগুলো দিয়ে আপনার 5-6 ঘন্টা সাপোর্ট দেওয়া ডিফিকাল্ট, প্লাস ইট এক্সপেন্সিভ। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের নামে অতীতে টাকা পয়সা পাচার হয়ে গেছে। এখন সেগুলোর কস্ট অফ ফান্ড, সেগুলোর যে লোকসানের যে দায়, যারা এখন বিজনেস করছে, যারা রানিং আছে, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো অন্যায়। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। ইনভেস্টমেন্ট পরিবেশটাকে নিরাপদ রাখতে হবে। ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদও জানিয়েছেন, বায়ারদের দাম কমানোর প্রবণতায় প্রতি মুহূর্তে কমছে চামড়ার রপ্তানি আদেশ। গ্র্যাজুয়ালি কিন্তু 30%, 40% আপনার স্টক রয়ে যায়। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখানে এই বছর একটা প্রচুর মজুদ আপনার আছে, কারণ অনেক ট্যানারি আপনার তার কাঙ্ক্ষিত দাম পায়নি বিধায় কিন্তু তার পণ্যটা সেল করতে পারেনি। ইউরোপে আমরা পার কন্টেনার ভাড়া দিতাম $3,000, সেটা কিন্তু $8,000 হয়ে গেছে। ফার ইস্টে যেটা আমরা $1,000 থেকে $1,500 দিতাম, সেটা কিন্তু $4,000 হয়ে গেছে। সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু আপনার এই পণ্যটার উপরে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই বছর যে আসন্ন কোরবানি, এই কোরবানিতে আবার বছরে যে 50% চামড়া সংগ্রহ হবে, সেখানেও কিন্তু আপনার এই উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। রপ্তানি বাড়াতে চামড়া শিল্পনগরীর সিইটিপি দ্রুত আন্তর্জাতিক মানসম্পন্ন করা এবং পর্যাপ্ত রাসায়নিক আমদানির তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের 10 জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদেশ দেয়। একই সাথে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 জুন দিন ধার্য করা হয়েছে। শামীম ওসমান ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু ও যুবলীগ নেতা শাহ নিজাম। আসামিরা সবাই মামলা শুরু থেকে পলাতক আছেন। মামলায় 10 জনকে হত্যার ঘটনায় 3টি অভিযোগ আনা হয়েছে। 63 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি তথ্য প্রমাণ হিসেবে 16টি অডিও ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নয়, বরং আওয়ামী লীগের সময়কার অব্যবস্থাপনাই দায়ী বলে মনে করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। হঠাৎ হামের প্রাদুর্ভাবে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজান বেগমের কোনো দায় নেই বলে মনে করেন তিনি। বুধবার রাজধানীর দলীয় কার্যালয়ে হামসহ স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও হামের সংক্রামক ছড়িয়ে পড়েছে। 2025 সালে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘ আন্দোলন, তথ্য আপলোড অনিয়ম এবং মাঠ পর্যায়ে একাধিকবার টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে হামের টিকাদান কাভারেজে নেতিবাচক প্রভাব পড়ে বলে জানান ফুয়াদ। এ সময় দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি। যেখানে 400 সামথিং কোটি টাকা ছিল আওয়ামী লীগের শেষ বাজেটে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 1000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, তার ফেইলিয়ারের কারণেই টিকার শর্টেজ আছে। তো টিকার শর্টেজ না থাকলে সিরিঞ্জের শর্টেজ আছে, তো সিরিঞ্জের শর্টেজ না থাকলে সময় মতো দেওয়া হয় নাই, তো সময় মতো টিকা কেনা হয় নাই, সময় মতো টাকা ছাড় দেওয়া হয় নাই। এই ধরনের অনেক কুতর্ক আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ফ্যাকচুয়ালি মিথ্যা কথা, ইনকারেক্ট। আমাদের গত অনেক বছরই ইনফ্যাক্ট আমাদের টিকার সংখ্যায়, পরিমাণে, টাকায়, বরাদ্দে কোনো কিছুতে ঘাটতি নাই। এক বুক স্বপ্ন নিয়ে লেবাননে পাড়ি জমানো সাতক্ষীরার 3 যুবক শফিকুল, নাহিদুল আর শুভ কুমার দাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে পুরো জেলা জুড়ে। জীবিকার সন্ধানে কয়েক মাস আগে লেবাননে যায় তারা। এর পরপরই যুদ্ধের বারুদ গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়ায়। তার মধ্যে সোমবার লেবাননে শফিকুল, নাহিদুলদের বাসস্থানে এসে পড়ে ইসরায়েলি ড্রোন। মুহূর্তেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। শোকার্ত পরিবারের দাবি, প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর, আশাশুনির কাদাকাটি আর কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ গেছে 3 গ্রামের 3 প্রবাসী বাংলাদেশি। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত 2 জনের মরদেহ রাখা হয়েছে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে। অন্যজনের মরদেহ আছে মাইফাদুন এলাকায়। গত সোমবার স্থানীয় সময় দুপুরে লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়। এতে নিহত হন সাতক্ষীরা সদরের শফিকুল এবং আশাশুনির নাহিদুল। আর মাইফুদান এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে ড্রোন হামলার শিকার হন শুভ কুমার দাস। কালকে রাতে সংবাদ পেলাম 10টার সময় যে কেউ একজন খালু ফোন দিয়ে বললো যে তোর মামা এরকম ওখানে বোমা হামলায় মারা গেছে। অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছিল যাতে পরিবারের সচ্ছলতা আনতে পারে। 6 জনের ফ্যামিলিতে একমাত্র পর্যন্তম ব্যক্তি, মা বাবা 2 জন খুবই অসুস্থ। স্বজনরা জানান, মাত্র 2.5 মাস আগে লেবাননে যান শফিকুল। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে 2 সন্তান। মূর্ছা যাচ্ছেন স্ত্রী রুমা খাতুন। অন্যদিকে আশাশুনির কাদাকাটি গ্রামে নাহিদুল ইসলামের পরিবার ঋণগ্রস্ত। সংসারের হাল ধরার আশায় একই সময়ে লেবাননে যান তিনিও। হাসপাতালে যে দেখে 3 জনের মৃতদেহ আছে, তার ভিতরে আমার আব্বু আর আব্বুর সাথে যে গেছে আমার কুটুমের ছেলে। আমার একটা মামা, লাশটা যেন আমরা দ্রুত বাংলাদেশে পাই, সরকারের কাছে এই একটাই আবেদন, আমাদের আর কোনো আবেদন নেই। নিহত আরেক বাংলাদেশি কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের শুভ কুমার দাস। প্রায় 3 বছর ধরে লেবাননে ছিলেন। সোমবার মাইফাদুন এলাকায় ড্রোন হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। শোকের মাতম তার পরিবারেও। এছাড়াও
অভাব ঘোচাতে বিদেশ পাড়ি দিয়ে ড্রোন হামলায় প্রাণ খুইয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম। 2 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় হামলার শিকার হন তিনি। এদিকে সোমবার রাতে পৃথক হামলায় আরও 2 বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লায় 7 শিশুর মৃত্যু। সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন। সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানালেন শিক্ষামন্ত্রী। পরবর্তী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই নেওয়ার উদ্যোগ। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। বহুমুখী সংকটে চামড়া শিল্প, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।